তারপর দিন 2 কেটে গেল। ওরা ক্রমশ গভীর থেকে গভীরতর জঙ্গলের মধ্যে প্রবেশ করল। পথ কোথাও সমতল নয়, কেবল চড়াই আর উতলাই। মাঝে মাঝে কর্কশ ও দীর্ঘ তুষক ঘাসের বন। জল প্রায় দুষ্প্রাপ্য। ঝর্ণা এক আধটা যদিও বা দেখা যায়, আলভারেজ তাদের জল ছুঁতেও দেয় না। দিব্যি স্ফটিকের মতো নির্মল জল পড়ছে ঝর্ণা বেয়ে, সুশীতল ও লোভনীয়। তৃষ্ণার্ত লোকের পক্ষে সে লোভ সম্বরণ করা বড়ই কঠিন। কিন্তু আলভারেজ জলের বদলে ঠান্ডা চা খাওয়াবে, তবুও জল খেতে দেবে না। জলের তৃষ্ণা ঠান্ডা চায়ে দূর হয় না। তৃষ্ণার কষ্টই সবচেয়ে বেশি বলে মনে হচ্ছিল শঙ্করের। এক জায়গায় তুষক ঘাসের বন বেজায় ঘন, তবে উপরে ওদের চারধার ঘিরে সেদিন কুয়াশাও খুব গভীর। হঠাৎ বেলা উঠলে নিচের কুয়াশা সরে গেল। সামনে চেয়ে শঙ্করের মনে হলো খুব বড় একটা চড়াই তাদের পথ আগলে দাঁড়িয়ে। কত উঁচু সেটা তা জানা সম্ভব নয়, কারণ নিবিড় কুয়াশা কিংবা মেঘে তার উপরের দিকটা সম্পূর্ণরূপে আবৃত। আলভারেজ বলল, রিক্টারসোভেল্ডের আসল রেঞ্জ। শঙ্কর বলল, এটা পার হওয়ার কি দরকার? আলভারেজ বলল, এই জন্য দরকার যে সেবার আমি আর জিম দক্ষিণ দিক থেকে এসেছিলাম এই পর্বতশ্রেণীর পাদমূলে, কিন্তু আসল রেঞ্জ পার হইনি। যে নদীর ধারে হলদে হিরে পাওয়া গিয়েছিল, তার গতি পূব থেকে পশ্চিমে। এবার আমরা যাচ্ছি উত্তর থেকে দক্ষিণে। সুতরাং পর্বত পার হয়ে ওপারে না গেলে কি সেই নদীর ঠিকানা আমরা করতে পারি? শঙ্কর বলল, আজ যেরকম কুয়াশা হয়েছে দেখতে পাচ্ছি, তাতে একটু অপেক্ষা করা যাক না কেন, আর একটু বেলা বাড়ুক। তাঁবু ফেলে আহারাদি সম্পন্ন করা হলো। বেলা বাড়লেও কুয়াশা তেমন কাটল না। শঙ্কর ঘুমিয়ে পড়ল তাঁবুর মধ্যে। ঘুম যখন ভাঙল, বেলা তখন নেই। চোখ মুছতে মুছতে তাঁবুর বাইরে এসে সে দেখল আলভারেজ চিন্তিত মুখে ম্যাপ খুলে বসে আছে। শঙ্করকে দেখে বলল, শঙ্কর, আমাদের এখনও অনেক ভুগতে হবে, সামনে চেয়ে দেখো। আলভারেজের কথার সঙ্গে সঙ্গে সামনের দিকে চাইতেই এক গম্ভীর দৃশ্য শঙ্করের চোখে পড়ল। কুয়াশা কখন কেটে গেছে। তার সামনে বিশাল রিক্টারসোভেল পর্বতের প্রধান থাক ধাপে ধাপে উঠে মনে হয় যেন আকাশে গিয়ে ঠেকেছে। পাহাড়ের কটিদেশ নিবিড় বিদ্যুৎ গর্ভ মেঘপুঞ্জে আবৃত, কিন্তু উচ্চতম শিখররাজি অস্তমান সূর্যের রঙিন আলোয় দেবলোকের কনক দেউলের মতো বহুদূর নীল শূন্যে মাথা তুলে দাঁড়িয়ে। কিন্তু সামনের পর্বতাংশ সম্পূর্ণ দুরারোহ, শুধুই খাড়া খাড়া উত্তুঙ্গ শৃঙ্গ, কোথাও একটু ঢাল নেই। আলভারেজ বলল, এখান থেকে পাহাড়ে ওঠা সম্ভব নয় শঙ্কর। দেখেই বুঝেছ নিশ্চয়ই। পাহাড়ের কোলে কোলে পশ্চিম দিকে চলো। যেখানে ঢালু এবং নিচু পাবো, সেখান দিয়ে পাহাড় পার হতে হবে। কিন্তু এই 150 মাইল লম্বা পর্বতশ্রেণীর মধ্যে কোথায় সেরকম জায়গা আছে? এ খুঁজতেই তো 1 মাসের উপর যাবে দেখছি। কিন্তু দিন 5-6 পশ্চিম দিকে যাবার পর এমন একটা জায়গা পাওয়া গেল যেখানে পর্বতের গা বেশ ঢালু, যেখানে দিয়ে পর্বতে ওঠা চলতে পারে। পরদিন খুব সকাল থেকে পর্বতারোহণ শুরু হলো। শঙ্করের ঘড়িতে তখন বেলা 6:30। 8:30 বাজতে না বাজতে শঙ্কর আর চলতে পারে না। যে জায়গাটা দিয়ে তারা উঠছে, সেখানে পর্বতের খাড়াই 4 মাইলের মধ্যে উঠেছে 6000 ফুট। সুতরাং পথটা ঢালু হলেও কি ভীষণ দুরারোহ তা সহজেই বোঝা যাবে। তাছাড়া যতই উপরে উঠছে, অরণ্য ততই নিবিড়তর, ঘন অন্ধকার চারিদিকে। বেলা হয়েছে, রোদ উঠেছে, অথচ সূর্যের আলো ঢোকেনি জঙ্গলের মধ্যে। আকাশে চোখে পড়ে না তার সূর্যের আলো। পথ বলে কোনো জিনিস নেই। চোখের সামনে শুধুই গাছের গুঁড়ি, যেন ধাপে ধাপে আকাশের দিকে উঠে চলেছে। কোথা থেকে জল পড়ছে কে জানে। পায়ের নিচের প্রস্তর আর্দ্র ও পিচ্ছিল, প্রায় সর্বত্রই শেওলা ধরা। পা পিছলে গেলে গড়িয়ে নিচের দিকে বহুদূর চলে গিয়ে তীক্ষ্ণ শিলাখণ্ডে আহত হতে হবে। শঙ্কর বা আলভারেজ কারো মুখে কথা নেই। উত্তুঙ্গ পথে উঠবার কষ্টে দুজনেই অবসন্ন। দুজনেরই ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। শঙ্করের কষ্ট আরও বেশি। বাংলার সমতল ভূমিতে আজন্ম মানুষ হয়েছে, পাহাড়ে ওঠার অভ্যাসই নেই কখনো। শঙ্কর ভাবছে আলভারেজ কখন বিশ্রাম করতে বলবে। সে আর উঠতে পারছে না,
কিন্তু যদি সে মরেও যায়, এ কথা আলভারেজকে সে কখনোই বলবে না যে সে আর পারছে না। হয়তো তাতে আলভারেজ ভাববে, ইস্ট ইন্ডিজের মানুষগুলো দেখছে নিতান্তই অপদার্থ। এই মহাদুর্গম পর্বত ও অরণ্যে সে ভারতের প্রতিনিধি। এমন কোনো কাজ সে করতে পারে না যাতে তার মাতৃভূমির মুখ ছোট হয়ে যায়। বড় চমৎকার বন, যেন পরীর রাজ্য। মাঝে মাঝে ছোটোখাটো ঝর্ণা যেন বনের মধ্যে দিয়ে খুব উপর থেকে নিচে নেমে যাচ্ছে। গাছের ডালে নানা রঙের টিয়া পাখি চোখ ঝলসে দিয়ে উড়ে বেড়াচ্ছে। বড় বড় ঘাসের মাথায় সাদা সাদা ফুল, অর্কিডের ফুল ঝুলছে গাছের ডালের গায়ে, গুড়ির গায়ে। হঠাৎ শঙ্করের চোখ পড়ল গাছের ডালে ডালে মাঝে লম্বা দাড়ি, গোফওয়ালা বালখিল্য মুনিদের মতো ও কারা বসে রয়েছে। তারা সবাই চুপচাপ বসে, মুনিজনোচিত গাম্ভীর্যে ভরা। ব্যাপার কি? আলভারেজ বলল, ও কলবাস জাতীয় মাদি বাদর। পুরুষ জাতীয় কলবাস বাদরের দাড়ি গোঁফ নেই, স্ত্রী জাতীয় কলবাস বাদরের হাতখানেক লম্বা দাড়ি গোঁফ গজায়, এবং তারা বড় গম্ভীর, দেখেই বুঝতে পারছো। ওদের কাণ্ড দেখে শঙ্কর হেসেই খুন। পায়ের তলায় মাটিও নেই, পাথরও নেই, তার বদলে আছে শুধু পচা পাতা ও শুকনো গাছের গুড়ির স্তূপ। এইসব বনে শতাব্দীর পর শতাব্দী ধরে পাতার রাশি ঝরছে, পচে যাচ্ছে, তার ওপরে শেওলা পুরু হয়ে উঠছে, ছাতা গজাচ্ছে, তার ওপরে আবার নতুন ঝরা পাতার রাশি, আবার পড়ছে গাছের ডালপালা, গুড়ি। জায়গায় জায়গায় ৬০-৭০ ফুট গভীর হয়ে জমে রয়েছে এই পাতার স্তূপ। আলভারেজ ওকে শিখিয়ে দিল, এইসব জায়গায় খুব সাবধানে পা ফেলে চলতে হবে। এমন জায়গায় আছে যেখানে মানুষ চলতে চলতে ওই ঝরা পাতা রাশির মধ্যে ভুস করে ঢুকে ডুবে যেতে পারে, যেমন অতর্কিতে পথ চলতে চলতে পুরনো কুয়োর মধ্যে পড়ে যায়। উদ্ধার করা সম্ভব না হলে সেসব ক্ষেত্রে নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু অনিবার্য। শঙ্কর বলল, পথের গাছপালা না কাটলে আর তো ওঠা যাচ্ছে না, বড় ঘন হয়ে উঠেছে। খুরের মতো ধারালো চওড়া এলিফ্যান্ট ঘাসের বন, যেন রোমান যুগের দ্বিধার তলোয়ার। তার মধ্যে দিয়ে যাবার সময় দুজনের কেউই নিরাপদ বলে ভাবছে না নিজেকে। দুহাত তফাতে কি আছে দেখা যায় না যখন, তখন সব রকম বিপদের সম্ভাবনাই তো রয়েছে। বাঘ, সিংহ বা বিষাক্ত সাপ কোনোটি থাকা বিচিত্র নয়। শঙ্কর লক্ষ্য করছে মাঝে মাঝে ডুগডুগি বা ঢোল বাজনার মতো একটা শব্দ হচ্ছে কোথায় যেন বনের মধ্যে। কোনো অসভ্য জাতির লোক ঢোল বাজাচ্ছে নাকি? আলভারেজকে সে জিজ্ঞেস করল। আলভারেজ বলল, ঢোল নয়, বড় বেবুন কিংবা বনমানুষই বুক চাপড়ে ওই রকম শব্দ করে। মানুষ এখানে কোথা থেকে আসবে? শঙ্কর বলল, তুমি যে বলেছিলে এ বনে গরিলা নেই। গরিলা সম্ভবত নেই। আফ্রিকার মধ্যে বেলজিয়ান কঙ্গোর কিছু অঞ্চল, রাওয়েনজির আলপস বা তিরুঙ্গা আগ্নেয় পর্বতের অরণ্য ছাড়া অন্য কোথাও গরিলা আছে বলে তো জানা নেই। গরিলা ছাড়া অন্য ধরনের বনমানুষে বুক চাপড়ে ওরকম আওয়াজ করতে পারে। ওরা ৪,৫০০ ফুটের উপরে উঠেছে। সেদিনের মতো সেখানেই রাত্রির বিশ্রামের জন্য তাঁবু ফেলা হলো। একটা বিশাল সত্যিকার ট্রপিক্যাল অরণ্যের রাত্রিকালীন শব্দ এত বিচিত্র ধরনের ও এত ভীতিজনক যে সারা রাত শঙ্কর চোখের পাতা বোঝাতে পারল না। শুধু ভয় নয়, ভয় মিশ্রিত একটা বিস্ময়। কত রকমের শব্দ, হায়েনার হাসি, কলবাস বানরের কর্কশ চিৎকার, বনমানুষের বুক চাপড়ানোর আওয়াজ, বাঘের ডাক। প্রকৃতির এই বিরাট নিজস্ব পশুশালায় রাত্রে কেউ ঘুমোয় না। সমস্ত অরণ্যটা এই গভীর রাত্রে যেন হঠাৎ খেপে উঠেছে। বছর কয়েক আগে খুব বড় একটা সার্কাসের দল এসে ওদের স্কুল বোর্ডিংয়ের পাশের মাঠে তাঁবু ফেলেছিল। তাদের জানোয়ারদের চিৎকারে বোর্ডিংয়ের ছেলেরা রাত্রে ঘুমোতে পারত না। শঙ্করের সেই কথা এখন মনে পড়ল। কিন্তু এসবের চেয়েও মধ্যরাত্রে একদল বন্য হস্তির বিংহিত ধ্বনি তাঁবুর অত্যন্ত নিকটে শুনে শঙ্কর এমন ভয় পেয়ে গেল যে আলভারেজকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠালো। আলভারেজ বলল, আগুন জ্বলছে তাঁবুর বাইরে, কোনো ভয় নেই, ওরা ঘেঁষবে না এদিকে। সকালে উঠে আবার ওপরে ওঠা শুরু। উঠছে মাইলের পর মাইল বুনোবাসের জঙ্গল, তার তলায় বুনো আদা। ওদের পথের ১০০ হাতের মধ্যে বাঁদিকের বাঁশবনের তলা দিয়ে একটা প্রকাণ্ড হস্তিযুথ কচি বাঁশের কোড় মরমর করে ভাঙতে ভাঙতে চলে গেল।
5,000 ফুট ওপরে কত কি বন্য পুষ্পের মেলা। টকটকে লাল ইরিত্রিনা প্রকাণ্ড গাছে ফুটেছে। পুষ্পিত ইপোমিয়া লতার ফুল দেখতে ঠিক বাংলাদেশের বনকলমি ফুলের মতো, কিন্তু রংটা অত গাঢ় বেগুনি নয়। সাদা ভেরোনিকা ঘন সুগন্ধে বাতাসকে ভারাক্রান্ত করেছে। বন্য কফির ফুল, রঙিন বেগুনিয়া, মেঘের রাজ্য ফুলের বন। মাঝে মাঝে সাদা বেলুনের মতো মেঘপুঞ্জ গাছপালার মগডালে এসে আটকাচ্ছে, কখনো বা আরও নেমে এসে ভেরোনিকার বন ভিজিয়ে দিয়ে যাচ্ছে। 7,500 ফুটের ওপর থেকে বনের প্রকৃতি একেবারে বদলে গেল। এই পর্যন্ত উঠতে ওদের আরও 2 দিন লেগেছে। আর অসহ্য কষ্ট, কোমর পিঠ ভেঙে পড়ছে। এখানে বনানীর মূর্তি বড় অদ্ভুত। প্রত্যেক গাছের গুড়ি ও শাখা প্রশাখা পুরু শেওলায় আবৃত। প্রত্যেক ডাল থেকে শেওলা ঝুলছে। সে শেওলা কোথাও কোথাও এত লম্বা যে গাছ থেকে ঝুলে প্রায় মাটিতে এসে ঠেকবার মতো হয়েছে। বাতাসে সেগুলো বারবার দোল খাচ্ছে। তার উপর কোথাও সূর্যের আলো নেই, সবসময়ই যেন গোধূলি। আর সবটা ঘিরে বিরাজ করছে এক অপার্থিব ধরনের নিস্তব্ধতা। বাতাস বইছে, তারও শব্দ নেই। পাখির কুজুর নেই সে বনে। মানুষের গলার সুর নেই, কোনো জানোয়ারের ডাক নেই। যেন কোনো অন্ধকার নরকে দীর্ঘশ্রুষ প্রেতের দলের মধ্যে এসে পড়েছে ওরা। সেদিন অপরাহ্নে যখন আলভারেজ তাঁবু ফেলে বিশ্রাম করবার হুকুম দিল, তখন তাঁবুর বাইরে এসে বসে এক পাত্র কফি খেতে খেতে শঙ্করের মনে হলো, এ যেন সৃষ্টির আদিম যুগের অরণ্যানী। পৃথিবীর উদ্ভিদ জগৎ যখন কোনো একটা সুনির্দিষ্ট রূপ ও আকৃতি গ্রহণ করেনি, যে যুগে পৃথিবীর বুকে বিরাটকায় সরীসৃপের দল জগৎজোড়া বনজঙ্গলের নিবিড় অন্ধকারে ঘুরে বেড়াতো, সৃষ্টির সেই অতীত প্রভাতে সে যেন কোনো জাদুমন্ত্রের বলে ফিরে গিয়েছে। সন্ধ্যার পরেই সমগ্র বনানী নিবিড় অন্ধকারে আবৃত হলো। তাঁবুর বাইরে ওরা আগুন করেছে। সেই আলোর মণ্ডলীর বাইরে আর কিছু দেখা যায় না। এ বনের আশ্চর্য নিস্তব্ধতা শঙ্করকে বিস্মিত করেছে। বনানীর সেই বিচিত্র নৈশ শব্দ এখানে স্তব্ধ কেন? আলভারেজ চিন্তিত মুখে ম্যাপ দেখছিল। বলল, শোনো শঙ্কর, একটা কথা ভাবছি। 8,000 ফুট উঠলাম, কিন্তু এখনও পর্বতে সেই খাস্তা পেলাম না যেটা দিয়ে আমরা রেঞ্জ পার হয়ে ওপারে যাব। আর কত ওপরে উঠব? যদি ধরো এই অংশে স্যাডেলটা নাই থাকে। শঙ্করের মনেও এই খটকা যে না জেগেছে তা নয়। সে আজই উঠবার সময় মাঝে মাঝে ফিল্ড গ্লাস দিয়ে উপরের দিকে দেখবার চেষ্টা করেছে, কিন্তু ঘন মেঘে বা কুয়াশায় উপরের দিকটা সর্বদাই আবৃত থাকায় তার চেষ্টা ব্যর্থ হয়েছে। সত্যিই তো, তারা কত উঠবে আর? সমতল খাত যদি না পাওয়া যায়, আবার নিচে নামতে হবে, আবার অন্য জায়গা বেয়ে উঠতে হবে, দফা সারা। সে বলল, ম্যাপে কি বলে? আলভারেজের মুখ দেখে মনে হলো ম্যাপের উপর সে আস্থা হারিয়েছে। বলল, এই ম্যাপ অত খুঁটিনাটিভাবে তৈরি নয়। এ পর্বতে উঠেছে কে যে ম্যাপ তৈরি হবে? এই যে দেখছো, এখানা স্যার ফিলিপো ডি ফিলিপির তৈরি ম্যাপ, যিনি পর্তুগিজ পশ্চিম আফ্রিকার ফার্ডিনান্ডো পসিংহ আরোহণ করে খুব নাম করেন, এবং বছর কয়েক আগে বিখ্যাত পর্বত আরোহণকারী পর্যটক ডিউক অব আব্রুসির অভিযানেও যিনি ছিলেন। কিন্তু রিক্টার সোভেলটির তিনি ওঠেননি। এই ম্যাপে পাহাড়ের যে কন্টুর ছবি আঁকা আছে তা খুব নিখুঁত বলে মনে তো হয় না। ঠিক বুঝছি নে। হঠাৎ শঙ্কর বলে উঠল, ও কি? তাঁবুর বাইরে প্রথমে একটা অস্পষ্ট আওয়াজ এবং পরক্ষণে একটা কষ্টকর কাশির শব্দ পাওয়া গেল, যেন থাইসিসের রোগী খুব কষ্টে কাতরভাবে কাশছে। একবার, দুবার, তারপরে শব্দটা থেমে গেল। কিন্তু সেটা মানুষের গলার শব্দ নয়। শুনবা মাত্রই শঙ্করের সে কথা মনে হলো। রাইফেল নিয়ে সে ব্যস্তভাবে তাঁবুর বার হতে যাচ্ছিল। আলভারেজ তাড়াতাড়ি উঠে ওর হাত ধরে বসিয়ে দিল। শঙ্কর আশ্চর্য হয়ে বলল, কেন, কিসের শব্দ ওটা? বলে আলভারেজের দিকে চাইতেই বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করল তার মুখ বিবর্ণ হয়ে গিয়েছে। শব্দটা শুনেই কি? সঙ্গে সঙ্গে তাঁবুর অগ্নিকুণ্ডের মণ্ডলের বাইরে নিবিড় অন্ধকারে একটা ভারী অথচ লঘুপদ জীব যেন বনজঙ্গলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে বেশ মনে হলো। দুজনেই খানিকটা চুপচাপ। তারপর আলভারেজ বলল, আগুনে কাঠ ফেলে দাও, বন্দুক দুটো ভরা আছে কিনা দেখো। ওর মুখের ভাব দেখে শঙ্কর ওকে আর কোনো প্রশ্ন করতে সাহস করল না। রাত্রি কেটে গেল। পরদিন সকালে শঙ্করেরই ঘুম ভাঙল আগে।
তাঁবুর বাইরে এসে কফি করবার আগুন জ্বালতে সে তাঁবু থেকে কিছু দূরে কাঠ ভাঙতে গেল। হঠাৎ তার নজরে পড়ল ভিজে মাটির উপর একটা পায়ের দাগ। লম্বায় দাগটা 11 ইঞ্চির কম নয়, কিন্তু পায়ে 3টে মাত্র আঙুল। 3 আঙুলেরই দাগ বেশ স্পষ্ট। পায়ের দাগ ধরে সে এগিয়ে গেল। আরও অনেকগুলো সে পায়ের দাগ আছে, সবগুলোতেই সে 3 আঙুল। শঙ্করের মনে পড়ল ইউগান্ডার স্টেশন ঘরে আলভারেজের মুখে শোনা জিম কার্টারের মৃত্যু কাহিনী। গুহার মুখের বালির উপর সে অজ্ঞাত হিংস্র জানোয়ারের 3 আঙুলওয়ালা পায়ের দাগ। কাফির গ্রামের সেই সর্দারের মুখে শোনা গল্প। কাল রাত্রে আলভারেজের বিবর্ণ মুখও সঙ্গে সঙ্গে মনে পড়ল। আর একদিনও আলভারেজ ঠিক এই রকমই ভয় পেয়েছিল, যেদিন পর্বতের পাদমূলে ওরা প্রথম এসে তাঁবু পাতে। বুনিপ, কাফির সর্দারের গল্পের সেই বুনিপ। রিক্টার সোভেল পর্বত ও অরণ্যের বিভীষিকা, যার ভয়ে শুধু অসভ্য মানুষ কেন, অন্য কোনো বন্য জন্তু পর্যন্ত এই 8000 ফুটের ওপরকার বনে আসে না। কাল রাত্রে কোনো জানোয়ারের শব্দ পাওয়া যায়নি কেন? এখন তা শঙ্করের কাছে পরিষ্কার হয়ে গেল। আলভারেজ পর্যন্ত ভয়ে বিবর্ণ হয়ে উঠেছিল ওর গলার শব্দ শুনে। বোধহয় ও শব্দের সঙ্গে আলভারেজের পূর্বে পরিচয় ঘটেছে। আলভারেজের ঘুম ভাঙতে সেদিন একটু দেরি হলো। গরম কফি এবং কিছু খাদ্য গলাধকরণ করবার পরে সঙ্গে সঙ্গে সে আবার সেই নির্ভীক ও দুর্ধর্ষ আলভারেজ, যে মানুষকেও ভয় করে না, শয়তানকেও না। শঙ্কর ইচ্ছে করে আলভারেজকে ওই অজ্ঞাত জানোয়ারের পায়ের দাগটা দেখালো না। কি জানি, যদি আলভারেজ বলে বসে, এখনও পাহাড়ের স্যাডলটা পাওয়া গেল না, তবে নেমে যাওয়া যাক। সকালে সেদিন খুব মেঘ করে ঝমঝম করে বৃষ্টি নামল। পর্বতের ঢাল বেয়ে যেন হাজার ঝর্ণা ধারায় বৃষ্টির জল গড়িয়ে নিচে নামছে। এই বন ও পাহাড় চোখে কেমন যেন ধাঁধা লাগিয়ে দেয়। এতটা উঠছে ওরা, কিন্তু প্রতি 1000 ফুট উপর থেকে নিচে অরণ্যের গাছপালার মাথা দেখে সেগুলোকে সমতল ভূমির অরণ্য বলে ভ্রম হচ্ছে। কাজেই প্রথমটা মনে হয় যেন কতটুকুই বা উঠেছি, ওইটুকুই তো। বৃষ্টি সেদিন থামল না। বেলা 10টা পর্যন্ত অপেক্ষা করে আলভারেজ উঠবার হুকুম দিল। শঙ্কর এটা আশা করেনি। এখানে শঙ্কর কর্মী শ্বেতাঙ্গ চরিত্রের একটা দিক লক্ষ্য করল। তার মনে হচ্ছিল, কেন এই বৃষ্টিতে মিছে মিছে বার হওয়া? একটা দিনে কি এমন হবে? বৃষ্টি মাথায় পথ চলে লাভ। অবিশ্রান্ত বৃষ্টিধারার মধ্যে ঘন অরণ্যানী ভেদ করে সেদিন ওরা সারাদিন উঠল। উঠছে উঠছে তো উঠছে। শঙ্কর আর পারে না। কাপড় চোপড়, জিনিসপত্র, তাঁবু সব ভিজে একাকার। একখানা রুমাল পর্যন্ত শুকনো নেই কোথাও। শঙ্করের কেমন একটা অবসাদ এসেছে দেহে ও মনে। সন্ধ্যার দিকে যখন সমগ্র পর্বত অরণ্য মেঘের অন্ধকারে ও সন্ধ্যার অন্ধকারে একাকার হয়ে ভীম দর্শন ও গম্ভীর হয়ে উঠল, তখন ওর মনে হলো, এই অজানা দেশে অজানা পর্বতের মাথায় ভয়ানক হিংস্র জন্তু সংকুল বনের মধ্য দিয়ে বৃষ্টিমুখর সন্ধ্যায় কোনো অনির্দেশ্য হিরক্ষণী বা তার চেয়েও অজানা মিত্র অভিমুখে চলছে। সে কোথায়? আলভারেজ কে তার পরামর্শে কেন সে এখানে এলো? হীরের খনিতে তার দরকার নেই। বাংলাদেশের খড়ে ছাওয়া ঘর, ছায়াভরা শ্রান্ত গ্রাম্য পথ, ক্ষুদ্র নদী, পরিচিত পাখিদের কাকলি, সেসব যেন কত দূরের কোনো অবাস্তব স্বপ্নরাজ্যের জিনিস। আফ্রিকার কোনো হীরকখনি সেসবের চেয়ে মূল্যবান নয়। কিন্তু তার এভাব কেটে গেল অনেক রাত্রে, যখন নির্মেঘ আকাশে চাঁদ উঠল। সে অপার্থিব জ্যোৎস্নাময় রাত্রির বর্ণনা নেই। শঙ্কর আর পৃথিবীতে নেই। বাংলা বলে কোনো দেশ নেই। সব স্বপ্ন হয়ে গিয়েছে। সে আর কোথাও ফিরতে চায় না। হিরে চায় না, অর্থ চায় না। পৃথিবী পৃষ্ঠ থেকে বহু ঊর্ধ্বে এক কৌমুদী শুভ্র দেবলোকের এখন সে অধিবাসী। তার চারধারে প্রকৃতির সে সৌন্দর্য। কোনো মানুষের চোখ এর আগে তা দেখেনি। সে গহন নিস্তব্ধতা এর আগে কোনো মানুষ অনুভব করেনি। জনমানবহীন বিশাল রিক্টার সোভেল পর্বত অরণ্য এই গভীর নিশীথে মেঘলোকে আসন পেতে আপনাতে আপনি আত্মস্থ, ধ্যান স্তিমিত। পৃথিবীর মানুষের সেখানে প্রবেশ লাভের সৌভাগ্য কশ্চিৎ ঘটে। সেই রাত্রে ঘুম থেকে ও ধর্মরিয়ে উঠল আলভারেজের ডাকে। আলভারেজ ডাকছে, শঙ্কর শঙ্কর, ওঠো, বন্দুক বাগাও। কি কি? তারপর ও কান পেতে শুনল তাঁবুর চারপাশে কে যেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে।
তার জোরে নিঃশ্বাসের শব্দ বেশ শোনা যাচ্ছে তাঁবুর মধ্য থেকে। চাঁদ ঢলে পড়েছে। তাঁবুর বাইরে অন্ধকারই বেশি। জ্যোৎস্নাটুকু গাছের মগডালে উঠে গিয়েছে, কিছুই দেখা যাচ্ছে না। তাঁবুর দরজার মুখে আগুন তখনও একটু একটু জ্বলছে, কিন্তু তার আলোর বৃত্ত যেমন ছোট, আলোর জ্যোতিও তত্ত্বাধিক ক্ষীণ। তাতে দেখবার সাহায্য কিছুই হয় না। হুড়মুড় করে একটা শব্দ হলো। গাছপালা ভেঙে একটা ভারী জানোয়ার হঠাৎ ছুটে পালালো যেন। তাঁবুর সকলে সজাগ হয়ে উঠেছে। এখন আর অতর্কিতে শিকারের সুবিধে হবে না। বাইরের জানোয়ারটা যেন তা বুঝতে পেরেছে। জানোয়ারটা যাই হোক না কেন, তার যেন বুদ্ধি আছে, বিচারের ক্ষমতা আছে, মস্তিষ্ক আছে। আলভারেজ রাইফেল হাতে টর্চ জেলে বাইরে গেল। শঙ্করও গেল ওর পেছনে পেছনে। টর্চের আলোয় দেখা গেল তাঁবুর উত্তর পূর্ব কোণের জঙ্গলের চারা গাছপালার উপর দিয়ে যেন একটা ভারী স্টিম রোলার চলে গিয়েছে। আলভারেজ সেই দিকে বন্দুকের নল উঁচিয়ে বাদ্যই আওয়াজ করল। কোনো দিকে কোনো শব্দ পাওয়া গেল না। ফিরবার সময় তাঁবুর ঠিক দরজার মুখে আগুনের কুণ্ডের অতি নিকটেই একটা পায়ের দাগ দুজনেরই চোখে পড়ল। 3টে মাত্র আঙুলের দাগ ভিজে মাটির ওপর সুস্পষ্ট। এতে প্রমাণ হয় জানোয়ারটা আগুনকে ডরায় না। শঙ্করের মনে হলো যদি ওদের ঘুম না ভাঙত তবে সেই অজ্ঞাত বিভীষিকাটি তাঁবুর মধ্যে ঢুকতে একটু দ্বিধা করত না, এবং তারপরে কি ঘটত তা কল্পনা করে কোনো লাভ নেই। আলভারেজ বলল, শঙ্কর, তুমি তোমার ঘুম শেষ করো, আমি জেগে আছি। শঙ্কর বলল, না, তুমি ঘুমোও আলভারেজ। আলভারেজ ক্ষীণ হাসি হেসে বলল, পাগল, তুমি জেগে কিচ্ছু করতে পারবে না শঙ্কর, ঘুমিয়ে পড়ো। ওই দেখো, দূরে বিদ্যুৎ চমকাচ্ছে, আবার ঝড় বৃষ্টি আসবে, রাত শেষ হয়ে আসছে, ঘুমো, আমি বরং একটু কফি খাই। রাত ভোর হবার সঙ্গে সঙ্গে এলো মুষলধারে বৃষ্টি। সঙ্গে সঙ্গে যেমনি বিদ্যুৎ তেমনি মেঘ গর্জন। সে বৃষ্টি চলল সমানে সারাদিন, তার বিরাম নেই, বিশ্রাম নেই। শঙ্করের মনে হলো পৃথিবীতে আজ প্রলয়ের বর্ষণ শুরু হয়েছে। প্রলয়ের দেবতা সৃষ্টি ভাসিয়ে দেবার সূচনা করেছেন বুঝি। বৃষ্টির বহর দেখে আলভারেজ পর্যন্ত দমে গিয়ে তাঁবু ওঠাবার নাম মুখে আনতে ভুলে গেল। বৃষ্টি থামলো যখন, তখন বিকেল 5টা। বোধহয় বৃষ্টি না থামলেই ভালো ছিল, কারণ অমনি আলভারেজ চলা শুরু করবার হুকুম দিল। বাঙালি ছেলে স্বভাবতই মনে হয় এখন অবেলায় যাওয়া কেন, এত কি সময় বয়ে যাচ্ছে। কিন্তু আলভারেজের কাছে দিন রাত, বর্ষা, রৌদ্র, জ্যোৎস্না, অন্ধকার সব সমান। সে রাত্রে বর্ষাস্নাত বনভূমির মধ্য দিয়ে মেঘ ভাঙা জ্যোৎস্নার আলোয় দুজনে উঠছে। এমন সময় আলভারেজ পেছন থেকে বলে উঠল, শঙ্কর, দাঁড়াও, ওই দেখো। আলভারেজ ফিল্ড গ্লাস দিয়ে ফুটফুটে জ্যোৎস্নার লোকে বাপাশের পর্বত শিখরের দিকে চেয়ে দেখছে। শঙ্কর ওর হাত থেকে গ্লাসটা নিয়ে সেদিকে দৃষ্টি নিবদ্ধ করল। হ্যাঁ, সমতল ঘাসটা পাওয়া গিয়েছে, বেশি দূরেও নয়, মাইল 2 মধ্যে, বাদিক ঘেঁষে। আলভারেজ হাসি মুখে বলল, দেখছো স্যাডলটা, থামবার দরকার নেই, চলো আজ রাত্রেই স্যাডলের উপর পৌঁছে তাঁবু ফেলব। শঙ্কর আর সত্যিই পারছে না। এই দুর্ধর্ষ পর্তুগিজটার সঙ্গে হেরে সন্ধানে এসে সে কি ঝকমারেই না করেছে। শঙ্কর জানে অভিযানের নিয়মানুযায়ী দলপতির হুকুমের উপর কোনো কথা বলতে নেই। এখানে আলভারেজই দলপতি, তার আদেশ অমান্য করা চলবে না। কোথাও আইনে লিপিবদ্ধ না থাকলেও পৃথিবীর ইতিহাসের বড় বড় অভিযানে সবাই এই নিয়ম মেনে চলে, সেও মানবে। অবিশ্রান্ত হাঁটবার পরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ওরা এসে স্যাডলে যখন উঠল, শঙ্করের তখন আর 1 পাও চলবার শক্তি নেই। স্যাডলটার বিস্তৃতি 3 মাইলের কম নয়। কখনো বা 200 ফুট খাড়া উঠেছে, কখনো বা 400-500 ফুট নেমে গিয়েছে 1 মাইলের মধ্যে। সুতরাং বেশ দূরারোহ। যতটুকু সমতল ততটুকু শুধুই বড় বড় বনস্পতির জঙ্গল, ইরিথ্রিনা, প্যান্সিয়ানা, রিঠা গাছ, বাঁশ বা বন্য আদা। বিচিত্র বর্ণের অর্কিডের ফুল ডালে ডালে, বেবুন ও কলবাস বাদর সর্বত্র। আরও 2 দিন ক্রমাগত নামতে নামতে ওরা রিক্টারসভেল পর্বতের আসল রেঞ্জের ওপারের উপত্যকায় গিয়ে পদার্পণ করল। শঙ্করের মনে হলো এদিকে জঙ্গল যেন আরও বেশি দুর্ভেদ্য ও বিচিত্র।
আটলান্টিক মহাসাগরের দিক থেকে সমুদ্র বাষ্প উঠে কতক ধাক্কা খায় পশ্চিম আফ্রিকার ক্যামেরুন পর্বতে, বাকিটা আটকায় বিশাল রিক্টাসোভেল্ডের দক্ষিণ সানুতে। সুতরাং বৃষ্টি এখানে হয় অজস্র, গাছপালার তেজও তেমনি। দিন 15 ধরে সেই বিরাট অরণ্যাকীর্ণ উপত্যকার সর্বত্র দুজনে মিলে খুঁজেও আলভারেজ বর্ণিত পাহাড়ি নদীর কোনো ঠিকানা বার করতে পারল না। ছোটোখাটো ঝর্ণা দু একটা উপত্যকার উপর দিয়ে বইছে বটে, কিন্তু আলভারেজ কেবলই ঘাড় নাড়ে আর বলে, এসব নয়। শঙ্কর বলে, তোমার ম্যাপ দেখো না ভালো করে। কিন্তু এখন দেখে বোঝা যাচ্ছে আলভারেজের ম্যাপের কোনো নিশ্চয়তা নেই। আলভারেজ বলে, ম্যাপে কি হবে? আমার মনেই গভীরভাবে আঁকা আছে সে নদী ও সে উপত্যকার ছবি। সে একবার দেখতে পেলে তক্ষুনি চিনে নেব। এ সে জায়গাই নয়, এ উপত্যকা সে উপত্যকাই নয়। নিরুপায়, খোঁজো তবে। 1 মাস কেটে গেল। পশ্চিম আফ্রিকার বর্ষা নামল মার্চ মাসের প্রথমে। সে কি ভয়ানক বর্ষা! শঙ্কর তার কিছু নমুনা পেয়ে এসেছে রিক্টাসোভেল্ড পার হবার সময়। উপত্যকা ভেসে গেল পাহাড় থেকে নামা বড় বড় পার্বত্য ঝর্ণার জলধারায়। তাঁবু ফেলবার স্থান নেই। এক রাত্রে হঠাৎ অতিবর্ষণের ফলে ওদের তাঁবুর সামনে একটা নিরীহ ক্ষীণকায় ঝর্ণাধারা ভীমমূর্তি ধারণ করে তাঁবু শুদ্ধ ওদের ভাসিয়ে নিয়ে যাবার জোগাড় করেছিল। আলভারেজের সজাগ ঘুমের জন্য সে যাত্রায় বিপদ কেটে গেল, কিন্তু দিন যায় তো ক্ষণ যায় না। শঙ্কর একদিন ঘোর বিপদে পড়ল জঙ্গলের মধ্যে। সে বিপদটাও বড় অদ্ভুত ধরনের। সেদিন আলভারেজ তাঁবুতে তার নিজের রাইফেল পরিষ্কার করছিল। সেটা শেষ করে রান্না করবে কথা ছিল। শঙ্কর রাইফেল হাতে বনের মধ্যে শিকারের সন্ধানে বার হয়েছে। আলভারেজ বলে দিয়েছে তাকে এ বনে খুব সতর্ক হয়ে সাবধানে চলাফেরা করতে, আর বন্দুকের ম্যাগাজিনে সব সময় যেন কার্ট্রিজ ভরা থাকে। আর একটা মূল্যবান উপদেশ দিয়েছে, সেটা এই বনের মধ্যে বেড়াবার সময় হাতের কবজিতে কম্পাস সর্বদা বেঁধে নিয়ে বেড়াবে, এবং যে পথ দিয়ে যাবে সে পথের ধারে গাছপালায় কোনো চিহ্ন রেখে যাবে, যাতে ফেরবার সময় সেই সব চিহ্ন ধরে আবার ঠিক ফিরতে পারো, নতুবা বিপদ অবশ্যম্ভাবী। সেদিন শঙ্কর স্প্রিংবক হরিণের সন্ধানে গভীর বনে চলে গিয়েছে। সকালে বেরিয়েছিল, ঘুরে ঘুরে বড় ক্লান্ত হয়ে পড়ে এক জায়গায় একটা বড় গাছের তলায় সে একটু বিশ্রামের জন্য বসল। সেখানটাতে চারধারে বৃহৎ বৃহৎ বনস্পতির মেলা, আর সব গাছেই গুড়ি ও ডালপালা বেয়ে এক প্রকারের বড় বড় লতা উঠে তাদের ছোট ছোট পাতা দিয়ে এমন নিবিড়ভাবে আষ্টে পিষ্টে গাছগুলো জড়িয়েছে যে গুড়ির আসল রং দেখা যাচ্ছে না। কাছে একটা ছোট্ট জলার ধারে ঝাড়ে ঝাড়ে মারি পোষা লিলি ফুটে রয়েছে। খানিকটা সেখানে বসবার পরে শঙ্করের মনে হলো তার কি একটা অস্বস্তি হচ্ছে। কি ধরনের অস্বস্তি তা সে কিছু বুঝতে পারল না, অথচ জায়গাটা ছেড়ে উঠে যাবার ইচ্ছে হলো না তার। সে ক্লান্তও বটে, আর জায়গাটা বেশ আরামেরও বটে। কিন্তু এ তার কি হলো? তার সমস্ত শরীরে এত অবসাদ এলো কোথা থেকে? ম্যালেরিয়া জ্বরে ধরল নাকি? অবসাদটা কাটবার জন্য সে পকেট হাতড়ে একটা চুরুট বার করে ধরালো। কিসের একটা মিষ্টি মিষ্টি সুগন্ধ বাতাসে। শঙ্করের বেশ লাগছে গন্ধটা। একটু পরে দেশলাইটা মাটি থেকে কুড়িয়ে পকেটে রাখতে গিয়ে মনে হলো হাতটা যেন তার নিজের নয়, যেন আরও কারো হাত। তার মনের ইচ্ছায় সে হাত নড়ে না। ক্রমে তার সর্বশরীর যেন বেশ একটা আরামদায়ক অবসাদে অবশ হয়ে পড়তে চাইল। কি হবে আর বৃথা ভ্রমণে, আলিয়ার পিছু পিছু বৃথা ছুটে? এরকম বনের ঘন ছায়ে নিভৃত লতাবিতানে অলস স্বপ্নে জীবনটা কাটিয়ে দেওয়ার চেয়ে সুখ আর কি আছে? একবার তার মনে হলো এই বেলা উঠে তাঁবুতে যাওয়া যাক, নতুবা তার কোনো একটা বিপদ ঘটবে যেন। একবার সে উঠবার চেষ্টাও করতে গেল, কিন্তু পরক্ষণেই তার দেহ মনব্যাপী অবসাদের জয় হলো। অবসাদ নয়, যেন একটা মৃদু মধুর নেশার আনন্দ। সমস্ত জগৎ তার কাছে তুচ্ছ। সে নেশাটাই তার সারা দেহ অবশ করে আনছে ক্রমশ। শঙ্কর গাছের শিকড়ে মাথা দিয়ে ভালো করে শুয়ে পড়ল। বড় বড় কটন উড গাছের শাখায় আলো ছায়ার রেখা বড় অস্পষ্ট। কাছেই কোথাও বুনো পেঁচার ডাক অনেকক্ষণ থেকে শোনা যাচ্ছিল। ক্রমে যেন তা ক্ষীণ হতে ক্ষীণতর হয়ে আসছে। তারপরে কি হলো শঙ্কর আর কিছু জানে না।
আলভারেজ যখন বহু অনুসন্ধানের পর ওর অচৈতন্য দেহতা কটনুর জঙ্গলের ছায়া আবিষ্কার করলো, তখন বেলা বেশি নেই। প্রথমটা আলভারেজ ভাবলো এ নিশ্চয়ই সর্পাঘাত, কিন্তু দেহটা পরীক্ষা করে সর্পাঘাতের কোনো লক্ষণ দেখা গেল না। হঠাৎ মাথার ওপরকার ডালপাড়া ও চারধারে গাছপালার দিকে নজর পড়তেই অভিজ্ঞ ভ্রমণকারী আলভারেজ ব্যাপারটা সব বুঝতে পারল। সেখানটাতে সর্বত্র অতি মারাত্মক বিষ লতার বন, যার রসে আফ্রিকার অসভ্য মানুষেরা তীরের ফলা ডুবিয়ে নেয়, যার বাতাস এমনই বেশ সুগন্ধ বহন করে, কিন্তু নিঃশ্বাসের সঙ্গে বেশি মাত্রায় গ্রহণ করলে অনেক সময় পক্ষাঘাত পর্যন্ত হতে পারে। মৃত্যু ঘটাও আশ্চর্য নয়। তাঁবুতে এসে শঙ্কর 2-3 দিন শয্যাগত হয়ে রইল, সর্বশরীর ফুলে ঢোল, মাথা যেন ফেটে যাচ্ছে আর সর্বদাই তৃষ্ণায় গলা কাঠ। আলভারেজ বলল, যদি তোমাকে সারা রাত ওখানে থাকতে হতো তাহলে সকালবেলা তোমাকে বাঁচানো কঠিন হতো। একদিন একটা ঝর্ণা জলধারায় বালুময় তীরে শঙ্কর হলদে রঙের কি দেখতে পেল। আলভারেজ পাকা প্রসপেক্টর, সে এসে বালি ধুয়ে সোনার রেণু বার করল, কিন্তু তাতে সে বিশেষ উৎসাহিত হলো না। সোনার পরিমাণ এত কম যে মজুরি পোষাবে না। 1 টন বালি ধুয়ে আউন্স 3 সোনা হয়তো পাওয়া যেতে পারে। শঙ্কর বলল, বসে থেকে লাভ কি, তবু যা সোনা পাওয়া যায় 3 আউন্স সোনার দামও তো কম নয়। সে যেটাকে অত্যন্ত অদ্ভুত জিনিস বলে মনে করেছে, অভিজ্ঞ প্রসপেক্টর আলভারেজের কাছে সেটা কিছুই নয়। তাছাড়া শঙ্করের মজুরির ধারণার সঙ্গে আলভারেজের মজুরির ধারণা মিল খায় না। শেষ পর্যন্ত ও কাজ শঙ্করকে ছেড়ে দিতে হলো। ইতিমধ্যে ওরা মাসখানেক ধরে জঙ্গলের নানা অঞ্চলে বেড়ালো। আজ এখানে 2 দিন তাঁবু পাতে, সেখান থেকে আরেক জায়গায় উঠে যায়, সেখানে কিছুদিন তন্ন তন্ন করে চারধার দেখবার পরে আরেক জায়গায় উঠে যায়। সেদিন অরণ্যের একটা নতুন স্থানে পৌঁছে ওরা তাঁবু পেতেছে। শঙ্কর বন্দুক নিয়ে 2-1টা পাখি শিকার করে সন্ধ্যায় তাঁবুতে ফিরে এসে দেখলো আলভারেজ বসে চুরুট টানছে। তার মুখ দেখে মনে হলো সে উদ্বিগ্ন ও চিন্তিত। শঙ্কর বলল, আমি বলি আলভারেজ, তুমি যখন বার করতে পারলে না তখন চলো ফিরি। আলভারেজ বলল, নদীটা তো উড়ে যায়নি, এই বন পর্বতের কোনো না কোনো অঞ্চলে সেটা নিশ্চয়ই আছে। তবে আমরা বার করতে পারছি না কেন? আমাদের খোঁজা ঠিক মতো হচ্ছে না। বলো কি আলভারেজ, 6 মাস ধরে জঙ্গল চষে বেড়াচ্ছি, আবার কাকে খোঁজা বলে? আলভারেজ গম্ভীর মুখে বলল, কিন্তু মুশকিল হয়েছে কোথায় জানো শঙ্কর, তোমাকে এখনও কথাটা বলিনি, শুনলে হয়তো খুব দমে যাবে বা ভয় পাবে। আচ্ছা, তোমাকে একটা জিনিস দেখাই, এসো আমার সঙ্গে। শঙ্কর অধীর আগ্রহ ও কৌতূহলের সঙ্গে ওর পেছনে পেছনে চলল। ব্যাপারটা কি? আলভারেজ একটু দূরে গিয়ে একটা বড় গাছের তলায় দাঁড়িয়ে বলল, শঙ্কর, আমরা আজই এখানে এসে তাঁবু পেতেছি, ঠিক তো? শঙ্কর অবাক হয়ে বলল, এ কথার মানে কি? আজই তো এখানে এসেছি, না আবার কবে এসেছি? আচ্ছা, এই গাছের গুড়ির কাছে সরে এসে দেখো তো। শঙ্কর এগিয়ে গিয়ে দেখল গুড়ির নরম ছাল ছুরি দিয়ে খুদে কে যেন DA লিখে রেখেছে, কিন্তু লেখাটা টাটকা নয়, অন্তত মাসখানেকের পুরনো। শঙ্কর ব্যাপারটা বুঝতে পারল না, আলভারেজের মুখের দিকে চেয়ে রইল। আলভারেজ বলল, বুঝতে পারলে না? এই গাছে আমি মাসখানেক আগে আমার নামের অক্ষর 2টি খুদে রাখি। আমার মনে একটু সন্দেহ হয়। তুমি তো বুঝতে পারো না, তোমার কাছে সব বনই সমান। এর মানে এখন বুঝেছ? আমরা চক্রাকারে বনের মধ্যে ঘুরছি। এসব জায়গায় যখন এরকম হয় তখন তা থেকে উদ্ধার পাওয়া বেজায় শক্ত। এতক্ষণে শঙ্কর বুঝল ব্যাপারটা। বলল, তুমি বলতে চাও মাসখানেক আগে আমরা এখানে এসেছিলাম? ঠিক তাই, বড় অরণ্য বা মরুভূমিতে এই বিপদ ঘটে। একে বলে ডেথ সার্কেল। আমার মনে মাসখানেক আগে প্রথম সন্দেহ হয় যে হয়তো আমরা ডেথ সার্কেলে পড়েছি। সেটা পরীক্ষা করে দেখবার জন্যই গাছের ডালে ওই অক্ষর 2টি খুদে রাখি। আজ বনের মধ্যে বেড়াতে গিয়ে হঠাৎ চোখে পড়ল। শঙ্কর বলল, আমাদের কম্পাসের কি হলো? কম্পাস থাকতে দিক ভুল হচ্ছে কিভাবে রোজ রোজ? আলভারেজ বলল, আমার মনে হয় কম্পাস খারাপ হয়ে গিয়েছে। রিক্টার স্কেল পার হবার সময় সেই যে ভয়ানক ঝড় ও বিদ্যুৎ হয়, তাতেই কিভাবে ওর চৌম্বক শক্তি নষ্ট হয়ে গিয়েছে। তাহলে আমাদের কম্পাস এখন অকেজো? আমার তাই ধারণা। শঙ্কর দেখল অবস্থা নিতান্ত মন্দ নয়।
ম্যাপ ভুল, কম্পাস অকেজো, তার উপর ওরা পড়েছে এক ভীষণ দুর্গম গহনারণ্যের মাঝে বিষম মরণ ঘূর্ণিতে। জনমানুষ নেই, খাবার নেই, জলও নেই বললেই হয়, কারণ সেখানকার জল যখন পানের উপযুক্ত নয়। থাকার মধ্যে আছে এক ভীষণ অজ্ঞাত মৃত্যুর ভয়। জিম কার্টার এই অভিশপ্ত অরণ্যানীর মধ্যে রত্নের লোভে এসে প্রাণ দিয়েছিল। এখানে কারো মঙ্গল হবে বলে মনে হয় না।